আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদেরকে জানাচ্ছি আজকের ভিডিওতে স্বাগতম। শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের দ্বিতীয় যে অধ্যায়টি রয়েছে জীবজগৎ, সেই জীবজগতের প্রথম অংশ নিয়ে হাজির হয়েছে। তো জীবজগতের প্রথম অংশে আমরা দেখতে পাচ্ছি ভীষণ বৈচিত্র্যময় এই পৃথিবী। আমরা আমাদের চারপাশের একটু তাকালে এই বৈচিত্র্যের দারুণ সব উদাহরণ দেখতে পাই। এসব বস্তুর মধ্যে কারো জীবন আছে, আবার কারো জীবন নেই। চেয়ার, টেবিল, গাছপালা, দালান, গাড়ি, গ্লাস, কলম এসব হচ্ছে জড়বস্তুর উদাহরণ। আবার মানুষ, গরু, ছাগল, মাছ, মশা, পিঁপড়া এসব হচ্ছে জীবের উদাহরণ। আবার এমন কিছু জীবও রয়েছে যাদের খালি চোখে দেখা যায় না, যেমন হচ্ছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া কিন্তু খালি চোখে দেখা যায় না। অ্যামিবা হচ্ছে এককোষী প্রাণী, যাদেরকে খালি চোখে দেখা যায় না। ছোট থেকে বড়, তারপর হচ্ছে মাটি থেকে পানি, বাতাসে উপস্থিত নানা প্রকারের জীব নিয়েই আমাদের এই জীবজগৎ গঠিত। সো আমরা দেখতে পাচ্ছি যেসব নিয়মে এই অধ্যায়ে এই সব নিয়েই আর কি এই অধ্যায়ে আলোচনা করা হবে। তোমরা দেখতে পাচ্ছ চিত্র। সো বেসিক্যালি আমরা চলে যাই পার্ট 1, জীব কি। যার জীবন আছে তাকেই জীব বলা যায়, যেমন গাছপালা, গরু, মাছ, পোকামাকড়, ব্যাঙের ছাতা, ব্যাকটেরিয়া ইত্যাদি। কিন্তু এবার যদি প্রশ্ন করা হয় জীবন কাকে বলে, এই প্রশ্নের উত্তরে এক কথায় দেওয়া সম্ভব নয়। জীবনকে সংজ্ঞায়িত করতে হলে জীবের বেশ কিছু বৈশিষ্ট্যের কথা বলতে হয়, আর যাদের মধ্যে এই বৈশিষ্ট্য দেখা যায় তাদেরকেই জীব বলে অভিহিত করা হয়। একটি জীব যে সকল বৈশিষ্ট্য প্রদর্শন করে তা আলোচনা করা হলো। সো আমরা দেখি জীবের প্রধান বৈশিষ্ট্যগুলো। ফার্স্টের যে কথাটা বলছে সেটা হচ্ছে পুষ্টি লাভ। জীব টিকে থাকার জন্য পুষ্টি গ্রহণ করে, খাদ্য থেকে এরা পুষ্টি লাভ করে। কোনো কোনো জীব নিজেই নিজের খাদ্য তৈরি করে, এরা স্বভোজী। অর্থাৎ যেই সকল জীব নিজেই নিজের খাদ্য গ্রহণ করে তাদেরকে স্বভোজী বলে। তারপর কি বলছে দেখো, আবার পরভোজী জীব অন্য জীব ভক্ষণ করে পুষ্টি লাভ করে। তো পুষ্টি লাভ কীভাবে করে আমরা সেটা ফার্স্ট অফ অল পড়লাম। সো এবার আমরা শিক্ষার্থীরা চলে যাব আমাদের দ্বিতীয় যে বৈশিষ্ট্য জীবের, সেটা হচ্ছে বৃদ্ধি ও বিকাশ। জীবের বৃদ্ধি ঘটে, এটা নিজের দিকে তাকালেও তুমি দেখতে পাবা, গাছপালার দিকে তাকালেও তুমি দেখতে পাবা। প্রতিটি জীব কোষ নামক গাঠনিক একক দিয়ে গঠিত। সময়ের সাথে জৈবিক প্রক্রিয়ায় জীবদেহের কোষের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে জীবের বৃদ্ধি ঘটায় এবং পরিপূর্ণ জীব হিসেবে বিকাশ লাভ করে। শক্তি রূপান্তর, জীব তার দেহে উৎপন্ন শক্তির রূপান্তর ঘটায়। যেমন প্রাণীদেহে উৎপন্ন শক্তি তার দেহে বিভিন্ন কাজে ব্যবহার করে। এরপর হচ্ছে প্রজনন, জীবের প্রজনন ঘটে, এ প্রক্রিয়ায় জীবের বংশবৃদ্ধি হয়। প্রজনন মানে হচ্ছে জীব তার অনুরূপ জীব রেখে যেতে চায়, সেটাই বোঝায়। মানুষ সন্তানাদি উৎপাদনের মাধ্যমে বংশবৃদ্ধি ঘটায়। এরপর হচ্ছে পরিবেশের প্রতি প্রতিক্রিয়া, জীব বাহ্যিক পরিবেশের পরিবর্তনের প্রতি প্রতিক্রিয়া প্রদান করে। আমাদের দেহে মশা বসলে আমরা তা মারার জন্য উদ্গ্রীব হয়ে যাই, তাই না? অন্ধকার পরিবেশে জন্মানো গাছ আলোর সন্ধান পাওয়ার জন্য আলোর দিকে দ্রুত বৃদ্ধি পায়। এবার দেখো অভিযোজনটা কি। তাহলে পরিবেশের প্রতি প্রক্রিয়াটা বুঝাইতে পারলাম। এবার দেখো অভিযোজন, প্রতিটি জীবের অভিযোজন ক্ষমতা আছে। অভিযোজনটা কি দেখো, পরিবেশের পরিবর্তনে টিকে থাকার জন্য জীব হাজার বছরের ব্যবধানে অভিযোজন ক্ষমতা লাভ করে। যেমন মরুভূমিতে জন্মানো অধিকাংশ গাছের পাতা চ্যাপ্টা ও কাঁটাযুক্ত হয়। উদ্ভিদের এই বৈশিষ্ট্যগুলো এদের পানি সাশ্রয়ে সাহায্য করে। দীর্ঘ অভিযোজনের ফলে উদ্ভিদ এই বৈশিষ্ট্যগুলো সংযোজিত হয়েছে। অর্থাৎ পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়াটাই হচ্ছে অভিযোজন। উপরে উল্লেখিত এই বৈশিষ্ট্যগুলো সকল জীবে দেখা যায়, পক্ষান্তরে জড়বস্তুর এই বৈশিষ্ট্যগুলো দেখা যায় না। সো বেসিক্যালি আমরা পার্ট 1 আর 2 পড়লাম, এবার আমরা পার্ট 3-এ চলে যাই। পার্ট 3-এ কী বলছে তোমরা সবাই দেখো, জীবের শ্রেণী বিভাগ। বিজ্ঞানীদের মতে পৃথিবীতে প্রায় 87 লক্ষ, কত লক্ষ? 87 লক্ষ ভিন্ন ভিন্ন রকমের জীব রয়েছে। বৈচিত্র্যময় এই জীবকুলকে সহজভাবে জানার জন্য বিজ্ঞানীগণ পৃথিবীর সমস্ত জীবকে তাদের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শ্রেণীবদ্ধ করার চেষ্টা করেছে। 1969 খ্রিস্টাব্দে হুইটেকার পঞ্চরাজ্য শ্রেণীর প্রবর্তন করেন। সো এখানে একটা কোশ্চেন আসতে পারে যে কে পঞ্চরাজ্য শ্রেণী প্রবর্তন করেন, এটা হচ্ছে হুইটেকার। 1974 সালে বিজ্ঞানী ম্যাগুইলিস উক্ত শ্রেণীবিন্যাসকে পুনর্বিন্যাস করে জীবজগৎকে আধুনিক শ্রেণীবিন্যাসের প্রবর্তন করেন। তাহলে দেখো আধুনিক শ্রেণীবিন্যাসটি হলো জীবজগতের, আমরা দেখি আদিকোষ জীব, আরেকটা হচ্ছে প্রকৃতকোষী জীব। তো দেখো আদিকোষ জীবের ভিতরে রাজ্য 1 মনেরা, আর প্রকৃতকোষী জীবের মধ্যে আছে প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, তারপর হচ্ছে অ্যানিমিলিয়া। উদাহরণগুলো তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে আশা করি। এরপর আমরা চলে যাই মনেরা রাজ্যে কী কী রয়েছে।
সো ফার্স্ট অফ অল রাজ্য এক মনেরা। এ রাজ্যের অধীনে বিন্যস্ত জীবের বৈশিষ্ট্যগুলো, এরা এককোষী হয়, এদের সুগঠিত নিউক্লিয়াস থাকে না, এরা খুব ক্ষুদ্র এবং অণুবীক্ষণ যন্ত্র ছাড়া এদের দেখা যায় না। যেমন ব্যাকটেরিয়া, তারপর হচ্ছে তোমার সায়ানো ব্যাকটেরিয়া, তারপর হচ্ছে স্পাইরো গাইরা। এই জিনিসগুলো হচ্ছে তোমার মনেরা রাজ্যের উদাহরণ, এবং এগুলো মুখস্থ করতে হবে মনেরা রাজ্যের উদাহরণ কোনগুলো। এবার রাজ্য 2 প্রতিষ্ঠা। এর অধীনে ওই সকল জীবের বিন্যস্ত করা হয় যাদের কোষ সুগঠিত ও নিউক্লিয়াস যুক্ত, এরা এককোষী বা বহুকোষী, ক্লোরোফিল যুক্ত, একক বা দলবদ্ধভাবে থাকতে পারে। উদাহরণ ইউগ্লেনা, তারপর হচ্ছে অ্যামিবা ইত্যাদি। তারপর হচ্ছে ফানজাই বা ছত্রাক। এদের দেহে সুগঠিত নিউক্লিয়াস থাকে, এরা সাধারণত এককোষী বা বহুকোষী হয়। দেহে ক্লোরোফিল নেই, তাই এরা পরভোজী। উদাহরণ ইস্ট, পেনিসিলিয়াম, মাশরুম ইত্যাদি। এরপর হচ্ছে রাজ্য 4 প্লান্টি। অধিকাংশ উদ্ভিদ নিজেই নিজের খাদ্য প্রস্তুত করে। এবার এদের দেহে অসংখ্য কোষ দিয়ে গঠিত, ঠিক আছে। এদের কোষ প্রাচীর সেলুলোজ দ্বারা নির্মিত। তাহলে মনে রাখবা প্লান্টি মানে উদ্ভিদ জগতের যেই কোষগুলো রয়েছে তাদের কোষ প্রাচীর, উদ্ভিদ কোষ প্রাচীর অবশ্যই সেলুলোজ দ্বারা নির্মিত। এদের কোষে সুগঠিত নিউক্লিয়াস ও কোষ গহ্বর বিদ্যমান। উদ্ভিদে সবুজ কণিকা বা ক্লোরোফিল থাকে, তাই এরা খাদ্য প্রস্তুত করতে পারে। আম, জাম, কাঁঠাল ইত্যাদি। সুবিশাল উদ্ভিদ জগতে তাদের বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আবার নানা ভাগে ভাগ করে বা বিভক্ত করা যায়। জর্জ বেনথাম ও ডাল্টন হুকার এর প্রকৃতির শ্রেণীবিন্যাস অনুযায়ী উদ্ভিদ জগৎকে নিম্ন শ্রেণীতে ভাগ করেছেন। সো দেখো একটু উদ্ভিদ শ্রেণী হচ্ছে অপুষ্পক উদ্ভিদ, আর একটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদ। সো অপুষ্পক উদ্ভিদের ভিতরে রয়েছে সমাঙ্গবর্গীয়, তারপর হচ্ছে মশবর্গীয়, ফানবর্গীয়। আর সমাঙ্গবর্গীয় রয়েছে শৈবাল, ছত্রাক, ঠিক আছে। আর সপুষ্পক উদ্ভিদের ভিতরে রয়েছে নগ্নবীজি, আবৃতবীজি, একবীজপত্রী। আবৃতবীজির ভিতরে রয়েছে দ্বিবীজপত্রী। সো এইটা ছিল বেসিক্যালি আমাদের পার্ট। দেখো এর মধ্যে আমরা এখন তাহলে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা বেসিক্যালি এই 14 পৃষ্ঠার দেখো অপুষ্পক উদ্ভিদ, যেসব উদ্ভিদের ফুল, ফল, বীজ উৎপন্ন হয় না তাদেরকে অপুষ্পক উদ্ভিদ বলে। যেমন মস, ফার্ন, এগুলো ভালোভাবে মুখস্থ করতে হবে যে কোনগুলো অপুষ্পক উদ্ভিদ। এরা স্পোর বা রেণুর মাধ্যমে বংশবৃদ্ধি করে। অপুষ্পক উদ্ভিদকে 3 ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। সমাঙ্গবর্গীয় উদ্ভিদ, এসব উদ্ভিদের দেহ মূল, কাণ্ড বা পাতায় বিভক্ত করা যায় না। এদের মধ্যে যাদের ক্লোরোফিল আছে, ফলে নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে, তারা শৈবাল, যেমন স্পাইরো গাইরা। তারপর দেখো যাদের দেহে ক্লোরোফিল নেই, ফলে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, তারা ছত্রাক, যেমন অ্যাগারিকাস। সো আমরা একটা পাইলাম নিজের খাদ্য নিজে কারা তৈরি করতে পারে, আরেকটা পাইলাম এটা হচ্ছে স্পাইরোগাইরা, আরেকটা পাইলাম নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, অ্যাগারিকাস। সো আমরা আজকে বেসিক্যালি তোমাদের পড়ালাম হচ্ছে 14 পৃষ্ঠা পর্যন্ত। কোন পৃষ্ঠা থেকে বলো তো? পেজ নাম্বার 11 থেকে আমরা 14 পৃষ্ঠা পর্যন্ত আজকের পার্টে পড়াইলাম। নেক্সট পার্টে আমরা ইনশাল্লাহ তোমাদেরকে 15 পৃষ্ঠা থেকে শুরু করে বাকিগুলো বুঝিয়ে দিব। আজকে মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।